তো ফাইনালি ইন্ডিয়ার সাথে ইউএসএ ট্রেড ডিল হলো এবং সেটা মার্কেট দারুণভাবে সেলিব্রেট করলো। ইন্ট্রাডে বেসিসে 3% বেড়ে যাওয়া, যেটা সচরাচর মার্কেটে দেখা যায় না, খুব কম সময় এরকম দেখা যায়। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন যে এই যে সেলিব্রেশন, এটা কি কন্টিনিউ সামনে করবে? লাস্ট 9-10 মাস থেকে তো কন্টিনিউ দেখছি মার্কেটে পড়েই যাচ্ছে, নেগেটিভ নিউজই দেখছি। এর ওপর ট্যারিফ চাপাচ্ছে, সে তার উপর ট্যারিফ চাপাচ্ছে, একটা যুদ্ধের মতো সিচুয়েশন তৈরি হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে আসছে, গ্রিনল্যান্ডের ওপর ঝামেলা চলছে, ইউএস সাথে ডিল হচ্ছে না ইউএসের, এদিকে ডলার কন্টিনিউ তার ভ্যালু কমছে, আমাদের রুপিস সেটাও উইক হচ্ছে ডলারের এগেনস্টে, যে কারণে মার্কেটও খুব একটা ভালো মতো বাড়ছিল না। লাস্ট 9 মাস ধরে অনেক নেগেটিভ নিউজের মধ্যে আমরা চলছিলাম, কিন্তু হঠাৎ করে এত একটা ভালো পজিটিভ নিউজ, সেটা মার্কেটে দারুণভাবে সেলিব্রেট করলো। আর এই ফাঁকে আমরা ইউএস সাথেও ডিল করে নিলাম। মানে আপনাকে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যেরকম, যে ইউএস এক্সট্রা ট্যারিফ চাপানোর জন্য যে ক্ষতিটা আমাদের ইকোনমিতে হয়েছে, সেটা যদি আমরা অন্য কোনো ট্রেড পার্টনার পেয়ে যাই, যেরকম এক্ষেত্রে ইইউ নতুন আমাদের ট্রেড পার্টনার, যেখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের সেটা খুব ফ্রুটফুল হবে। মার্কেটও দেখুন বিরাটভাবে যেটা কন্টিনিউ পড়ছিল, সেটা একটা সময় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেল, বা আমরা বলতে পারি সেখানে সাপোর্ট নিল। কিন্তু এরপরই চেরি অন দ্য কেক, ইউএসও ইন্ডিয়ার সাথে ডিল করে নিল, যেটা মার্কেট দারুণভাবে সেলিব্রেট করলো। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, যে মার্কেটের এই সেলিব্রেশন যেটা, সেটা কি সামনের দিনও কন্টিনিউ করবে? আর আজকে যে এই পার্সেন্টেজটা বেড়েছে, অনেকেই রয়েছেন খুব ভালো মতো করে কিন্তু এটা ইউটিলাইজ করতে পারেননি। কেন? তার কারণ সব টাকা লেগে রয়েছে গোল্ড আর সিলভারে। এখনও অনেকেই টপে ফেসে রয়েছেন। তো এই মুহূর্তে গোল্ড আর সিলভার নিয়ে কী করা যায়, আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম, গত 2 দিন আগে বানিয়েছিলাম। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, সমস্ত কিছু ডেটা পয়েন্ট ফ্যাক্ট সব আলোচনা করেছি। আপনি সেই ভিডিওটা অবশ্যই দেখুন, যদি না দেখে থাকেন। 40,000-এর বেশি মানুষ সেই ভিডিওটা দেখেছেন, আপনি অবশ্যই সেই ভিডিওটা দেখলে পুরো ক্ল্যারিটি চলে আসবে। কিন্তু আজকের এই ভিডিওতেও আমি আপনাকে একটা ফ্রেমওয়ার্ক দেবো, যে এখন এই মুহূর্তে কী রকমভাবে আমাদের ট্রেড প্ল্যান করা যেতে পারে। আর মার্কেট এখান থেকে সামনের দিনে ভালো দিন দেখতে পারি, এখান থেকে মার্কেটকে আবার রিকভার করতে পারে, কোন লেভেলের দিকে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে, যদি আপনি প্রথমবার এই ভিডিওটা দেখছেন, বা আপনি হয়তো রেগুলার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সো প্লিজ মেক শিওর মাই বিনোগ চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিন। আমরা 3 লাখ সাবস্ক্রাইবার একদম কাছে রয়েছি, আমরা 3 লাখ সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি। যখনই অ্যাচিভ করব, তখনই আপনাদের জন্য খুব এক্সাইটিং আমি অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতে চলেছি। সো সেই অ্যানাউন্সমেন্টের জন্য খুব তাড়াতাড়ি যারা যারা ভিডিও দেখছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। ভারতবর্ষে টোটাল পপুলেশনের 10%-এর কম মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করেন, বাকিরা সেভিংস অ্যাকাউন্টে বা এফডিতে টাকা ফেলে রাখে, যেখানে তার ভ্যালু দিনে দিন কমতেই থাকে। তো যদি আপনি শেয়ার বাজারে সিরিয়াস হন, বিনিয়োগ করার জন্য দেখেন, তাহলে এখান থেকে একটা বড় ওয়েলথ আপনি ক্রিয়েট করতে পারবেন, এবং সেটার জন্য মাই বিনিয়োগ আপনার সঙ্গে থাকবে, যাতে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সেই গাইডেন্সটা মাই বিনিয়োগের থেকে আপনি যেন পান। তো মেক শিওর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফিরে আসি আবার আমাদের আলোচনায়। রবিবারের দিনকে আমরা দেখলাম বাজেট অ্যানাউন্সমেন্ট। আমরা বাজেট থেকে সেরকম বড় কিছু অ্যানাউন্সমেন্ট পেলাম না, যা পেলাম সেটা নেগেটিভই পেলাম, যে কারণে মার্কেট নেগেটিভভাবে রিয়াক্ট করে। ট্রেডার কমিউনিটির জন্য নেগেটিভ ছিল, যে কারণে বড় একটা রেড ক্যান্ডেল এখানে তৈরি করেছে। যদি আমি ইএমএটা এখানে লাগিয়ে দেখাই, তাহলে দেখবেন এটা 200 ইএমএ যেটা ছিল, সেটাকে ব্রেক ডাউন করে অনেকটা নিচে ক্লোজ দিয়েছে, যেটা ভেরি নেগেটিভ। কিন্তু পরের দিনকে একটু মার্কেট রিকভার করলো, এবং তারপরে আজকের দিনে ট্রেড ডিল যেটা, সেটা ফাইনালি এখানে দেখা দিল, এবং যার ফলে গ্যাপ আপ ওপেনিং হয়েছে বিরাটভাবে। যদিও তারপরে একটু সেলিং প্রেশার এখানে দেখা যায়। তো এখন এই যে ট্রেড ডিলটা হলো, এটা কতটা বেশি ফ্রুটফুল, সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তো আপনাকে যদি এরকম বলা হয় যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, আপনাকে যদি বলা হয় যে দেখুন, আপনাকে না, আপনি তো 10% ইনকাম ট্যাক্স দিচ্ছিলেন, এবার থেকে আপনি 50% দেবেন। 10% থেকে একদম সোজা 50% আপনার জন্য বিরাট বড় ধাক্কা। আপনি প্রোটেস্ট করবেন যে না, 50% আমি দেবো না। কিন্তু পরে যখন আপনি নেগোশিয়েট করলেন, তখন শেষবেলা আপনাকে বললো যে ঠিক আছে, 50% দিতে হবে না, চলো 18% দাও, 18% ইনকাম ট্যাক্স দাও। খুশি তো? আপনি ভাববেন যে বাহ, এটা দারুণ খুশি, 50% থেকে 18%। কিন্তু যদি আপনি ইনিশিয়াল লেভেলে চিন্তা ভাবনা করেন, আগে আপনি দিচ্ছিলেন 10%, সেখান থেকে অ্যাকচুয়ালি আপনার একটু বাড়লোই, 8% তো এক্সট্রা হলো। তো ঠিক সেই রকম সিচুয়েশনই তো এখন চলছে। ইন্ডিয়ার সাথে ইউএসএ যে ট্রেড ডিলটা হলো, সেখানে মানলাম ট্যারিফ লাগিয়ে দিয়েছিল 50%, সেখান থেকে 18% করলো। কিন্তু তার আগে তো 10%-এ চলছিল, বা কোনো কোনো ক্ষেত্রে 5% চলছিল। ট্যারিফ লাগানো ছিল, সেখান থেকে এক্সট্রাই তো লাগছে, তাই না? এখনও তো এক্সট্রাই লাগছে। কিন্তু মার্কেট কেন তাহলে সেলিব্রেট করলো এটাকে? মার্কেট এই কারণেই সেলিব্রেট করলো যে এই ঝামেলার জন্য ইন্ডিয়ার সাথে ইউ যে একটা ডিল, সেটাও কন্টিনিউ হয়ে গেল, যেটা 20 বছর ধরে হচ্ছিল না। তো এই ডোনাল্ড ট্রাম্পের খোঁচানোর জন্য অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ক্ষেত্রে ইকোনমিক্যালি একটু ভালো হয়েছে, সেটা বলা যেতে পারে আর কি। কিন্তু এখন এই মুহূর্তে মার্কেটের কোন দিকটা খেয়াল রাখতে হবে? তো দেখুন, মার্কেট আবারও
আমি যেটা আপনাকে বলছিলাম, এটা ডেইলি চার্টের পরিবর্তে যদি আমরা উইকলি চার্ট করে নিই না, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায়। যদি উইকলি চার্ট করে নিই আমরা, তাহলে দেখতে পাবেন এখানে যে দেখুন, আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে মার্কেট নিয়ে যেটা আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলের সাপোর্ট এখানে যখন ছিল, এটা হচ্ছে 50 EMA, এটা হচ্ছে 100 EMA, আর এটা হচ্ছে 200 EMA। তো দেখুন একই থিওরি, যখন মার্কেট 50 EMA-কে ব্রেক ডাউন করে 100 EMA-তে সাপোর্ট নিয়ে আবার বাড়ে, 100 EMA-কে যদি ব্রেক ডাউন করে দিত তাহলে 200 EMA-তে সাপোর্ট নিত। খুব সিম্পল লজিক এটার EMA-এর। তো এক্ষেত্রে 50 EMA-তে আগে সাপোর্ট ছিল এখানে। আপনাদেরকে সবাইকে আমি বলেছিলাম যে দেখুন, মার্কেটকে কোনো টাইমিং করাটা ঠিক না। মার্কেট যদি এখানে এই লেভেলে রয়েছে, অপরচুনিটি রয়েছে, বিনিয়োগ করা উচিত। তো আমি এই লেভেলে পার্সোনালি বিনিয়োগ করেছিলাম। এখান থেকে মার্কেট খুব সুন্দর এখানে রিকভারি দেখালো, কিন্তু সেটা নিউজের জন্য হোক, যা হোক না কেন, আমাদের দেখার দরকার নেই। আমরা যদি এখান থেকে পড়ে গিয়ে 100 EMA-এর কাছে আসতো, এখানে আবার আমরা বিনিয়োগ করার জন্য দেখতাম। এইভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে আমাদেরকে বিনিয়োগ করতে হয়, এবং এটার যেটা রেজাল্ট আপনি ঠিক 2-3 বছর পর দেখতে পাবেন। ঠিক আছে, যেরকম এতটা সময় ধরে মার্কেট কনসলিডেট করছিল, এই সময়ের মধ্যে যারা কন্টিনিউয়াসলি চালিয়ে গেছেন তারা কিন্তু এখন ভালো পজিশনে রয়েছেন। এবার যখন মার্কেট এখান থেকে বাড়তে শুরু করবে না, যদি এখান থেকে এই যে অল টাইম হাই যেখানে বারবার রিজেকশন পেয়েছে, এই যে লেভেল, এই লেভেলে যে বারবার রিজেকশন পেয়েছে, এই লেভেলটাকে যখনই ক্রস করবে, কোনো একটা গ্রিন ক্যান্ডেলে যদি ক্রস করে, তাহলে কিন্তু খুব ফাস্ট মার্কেট মুভ দিতে পারে। কেননা যেসব আনসার্টেনটিসগুলো ছিল, যেগুলো আমরা লাস্ট কয়েক মাস ধরে দেখছিলাম, সেগুলো কিন্তু আস্তে 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 মিটিগেট হচ্ছে, বা সেগুলো আর অতটা মাথা চারা দিয়ে উঠছে না, বা সেই প্রবলেমগুলো আরও খারাপ দিকে যাচ্ছে না। মানে সিচুয়েশন খারাপ থেকে খারাপতর হচ্ছে না, এবার যা হচ্ছে সেগুলো ভালোর দিকেই যাচ্ছে। তো সেটা মার্কেটের জন্য পজিটিভ। মার্কেট এবার আর্নিং সিজন চলছে, আর্নিং আগের থেকে বেটার করছে, অনেক কোম্পানি আর্নিং আগের থেকে অনেক বেশি ভালো পাবলিশ করছে। এবার মার্কেটের যে কিছু কিছু ট্রিগার পয়েন্ট ছিল, যেরকম আর্নিং রিলেটেড, সেটাও আগের থেকে বেটার। এদিকে আমরা দেখবো যে ইউএসএ যে সঙ্গে যে ট্রেড ডিল, সেটাও মার্কেট সেলিব্রেট করলো। ট্রেড ডিলও হচ্ছে অলরেডি একটা ইউএর সাথে পার্টনার করেও সেখানে ট্রেড ডিল আমরা করবো। ইউএস ছাড়াও ইউর সাথে আবার ট্রেড ডিল হয়ে গেল, যেটা এক্সট্রা বোনাস হিসেবে বলা যেতে পারে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখান থেকে ডাউন সাইড রিস্ক কম রয়েছে, যেটা আমি বরাবরই বলছিলাম যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যেখান থেকে বিরাট বড় ক্র্যাশ করতে পারে। এবং এই যে সময়টা মার্কেট কনসলিডেট করছে, এই সময়টা বিনিয়োগ করার সুযোগ বলেই আমি মনে করি, এবং আমি পার্সোনালি ইনভেস্টমেন্ট করছি। যদিও কোনো রকমভাবে রিকমেন্ডেশন না, আমি আপনাকে বলছি না যে কোন স্টকে কোথায় কী রয়েছে অপরচুনিটি। আমি বলতে চাইছি যে মার্কেট এইভাবেই যায়। আমি আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে মার্কেট এখানে তো ব্রেকআউট দেওয়ার কথা ছিল, কিন্তু ব্রেকআউটটা দিল না, ফেল হয়ে গেল। একটা নিউজের জন্য ফেল হয়ে গেছে, কন্টিনিউ সেলিং আসলো, আবার 50 EMA-তে সাপোর্ট নিয়ে আবার এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে, কিন্তু একবারেই টপে খুলেছে, সেখান থেকে সেল অফ তো আমরা দেখবো। তো এরপর থেকে যদি ব্রেক আউট দিয়ে দেয়, কেননা একটা জায়গাতে কন্টিনিউ যদি সেখানে আর কি ধাক্কা খায়, তাহলে একটা সময় সেটা ভেঙেই যায়। তো এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা লক্ষণ গণ্ডি বলতে পারেন, এটা যখনই ভাঙবে সেখান থেকে একটা ভালো আমরা আপসাইড মার্কেটের দেখতে পেতে পারি। ঠিক আছে, তো এই লেভেলটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি আমরা ডাউন সাইড দেখি, তাহলে 50 EMA রয়েছে, 50 EMA নিচে যদি কখনো চলে আসে, তাহলে 100 EMA এই লেভেলে, যেটা হচ্ছে গিয়ে 24,000 লেভেলের কাছে আমরা সাপোর্ট হিসেবে দেখতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে মার্কেট তো বুঝলাম যে আগের থেকে ভালো সিচুয়েশনে এগোচ্ছে, এখান থেকে যদি বাড়তে শুরু করে দেয়, তাহলে খুব ফাস্ট আমরা র্যালি হয়তো মার্কেটে দেখতে পারি। ঠিক আছে, কিন্তু সব থেকে বড় সমস্যা যে আমাদের কাছে আর টাকাই নেই। কেন নেই? তার কারণ আমাদের সব টাকা রয়েছে গোল্ড আর সিলভারে ইনভেস্টেড। প্রবলেমটা কি হয়েছে, যখন গোল্ড আর সিলভার কন্টিনিউ র্যালি করছিল, তখন আমরা অনেকেই বিনিয়োগ করেছিলাম, ছোটোখাটো বিনিয়োগ করেছিলাম, 50,000 করেছিলাম, কেউ 1 লাখ করেছিলাম। কিন্তু যখন বাড়তে বাড়তে দেখি অনেকটা বেড়ে গেছে, যখন এরকম সব বিভিন্ন ন্যারেশন মার্কেটে চালানো হচ্ছে, তখন আর নিজেকে আটকে রাখতে পারছি না। প্রত্যেক দিনই 4-5% করে বেড়ে যাচ্ছে। তখন ক্যালকুলেশন বলে, যদি আমি 3 দিন আগে বিনিয়োগ করতাম, তাহলে আজকে 15% আমার বেড়ে যেত আমাদের ভ্যালু আর কি। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে করতে নিজেকে আটকে না রেখে ওখানেই সব থেকে টপে আমরা হয়তো বড় একটা অ্যামাউন্ট ফাঁসিয়ে দেবো, যেটা হয়তো যখন অনেক কম ছিল দাম, তখন হয়তো আমরা ভয়ে ভয়ে কম টাকা ইনভেস্টমেন্ট করেছি, কিন্তু যখন অনেকটা বেড়ে গেছে, তখন আমাদের ফোমোর জন্য আমরা আটকে থাকতে পারিনি, তখন একটা বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে দিতাম। আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে নাকি আপনি বলুন? তারপরে কি হলো? 3 দিনের মধ্যে বিরাট বড় ক্র্যাশ, 40% ক্র্যাশ বা তারও বেশি সিলভারের ক্ষেত্রে, আর গোল্ডের ক্ষেত্রে 30%। একদিনে এত বড় ফল ডাইজেস্ট করা, যে লস হয়েছে সেটা বুক করে নিয়ে সেই ক্যাপিটালটাকে আবার স্টক মার্কেটে লাগানো, যেটা স্টক মার্কেট 2 বছর ধরে পারফর্মই করেনি। তো সাহস হবে না,
আপনারা বলুন যারা ভিডিওটা দেখছেন, আমি ঠিক বলছি কিনা, আপনার সাথে ঘটনা ঘটেছে নাকি? আপনি নিজের মতামত সেটা ভিডিওর কমেন্টে জানান যে আপনার সাথে কী ঘটেছে এক্স্যাক্টলি। আমি এইটাই বারবার করে আপনাকে বলছিলাম যাতে আপনি ফেসে না যান, মেক শিওর করুন যাতে ফেসে না যান, কম ক্যাপিটাল নিয়ে আপনি বিনিয়োগ করুন। যদি আপনার ফোমো মনে হয় তাহলে ক্যাপিটাল বাড়াবেন না। আমি দুটো জিনিসের উপর ফোকাস করছিলাম, যে ক্যাপিটাল বাড়াবেন না, ক্যাপিটাল কম রাখবেন, আর পারলে আপনি অ্যাভয়েড করুন সিলভার। গোল্ডে চাইলে আপনি করতে পারেন। আমি লাস্ট ভিডিওতেও আমি আপনাদেরকে জানিয়েও ছিলাম, আমার যে থট সেটা জানিয়েছিলাম যে সিলভারের ক্ষেত্রে যে অপটিমিজম সেটা ভ্যালুয়েশনকে কখনো জাস্টিফাই করছে না, বিরাট ভ্যালুয়েশনে ট্রেড করছে বলে আমার মনে করছিলাম। কিন্তু গোল্ডের ক্ষেত্রে আমি তখনও বলছিলাম যে শর্ট টার্মের ক্ষেত্রে সেখানে একটা রিকভারি পসিবল রয়েছে, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে দেখুন কি করা যায়, সেটাই সব থেকে সবার জানার আর কি, যে এখন বলুন কি করা যায়। ফেসে তো গেছি, আমরা চাইলেও সেখান থেকে বের করতে পারছি না ক্যাপিটাল। আবার এদিকে মার্কেটের যে যদি বেড়ে যায় তাহলে আমাদের বিরাট বড় একটা অপরচুনিটি কষ্ট হয়ে যাবে। একটা ছোট্ট ডেটা আপনাকে দেখায় এখানে, দেখুন এই যে ডেটাটা দেখাচ্ছে এটা জিরোধা পাবলিশ করেছিল। যদি আমরা নিফটি 500-এ 1,00,000 টাকা লাগাতাম, যেটা 2003 সালে লাগাতাম, আর 20 বছর যদি রাখতাম, অক্টোবর 2003 সাল থেকে অক্টোবর 2023 সাল অব্দি ডেটাটা রয়েছে, তাহলে যদি ইনভেস্টেড অন অল ডেজ, খারাপ সময় হোক ভালো সময় হোক পুরোটা সময় ধরে মার্কেটেই টিকে থাকতাম, তাহলে আমাদের সিএজিআর যে রিটার্নটা আসতো সেটা হলো 15.7%। এটা প্রিভিয়াস ডেটা বলছে, হিস্ট্রি ডেটা বলছে। আবার যদি আমরা বেস্ট 10টা দিন মিস করে দিতাম, যেরকম আজকের দিনে মার্কেট 3% বেড়েছে, এবার আমি কালকে যদি সেখান থেকে রিকভার হয়ে যায়, তাহলে আপনি তো মিস করে দিলেন সেটা, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের যে সিএজিআর সেটা দেখুন কতটা কমে যাচ্ছে, 11.6%। এখান থেকে কতটা পার্সেন্টেজ ডাউন দেখুন। আর সেরকমভাবে যদি আমি 20টা বেস্ট দিন মিস করে যাই, সেটা হলো 8.7%, অনেকটা কম। এখান থেকে এই লেভেলে দেখুন কতটা কম। তো আপনাকে আমি এটাই বলতে চাইছি যে যখনই আমরা ক্যাপিটাল রোটেট করব, যে কোনো একটা অ্যাসেট ক্লাসে থাকা সব থেকে বেস্ট। আর যদি অন্য অ্যাসেট ক্লাসে থাকতেও হয়, তাহলে আপনাকে কিন্তু অনেকটা ভালো করে সেই বিষয় নিয়ে জ্ঞান রাখতে হবে, বুঝতে হবে। ফোমোতে আসলে হবে না। আপনাকে আমি একদম টপ লেভেলে বিক্রি করব, একদম বটমে কিনবো, এইভাবে করলে হবে না। তো এখন দেখুন আপনি যদি ফেসে গিয়ে থাকেন, তাহলে আপনি না মার্কেটে বিনিয়োগ করতে পারবেন, না আপনি যে লসটা হয়েছে সেই লসটা বুক করতে পারবেন। কেননা বড় ক্যাপিটাল আপনি ফাঁসিয়ে দিয়েছেন একদম টপ লেভেলে। সেখান থেকে রিকভার করার যে চান্সেস, সেটা পুরো লাকের উপর ডিপেন্ড করছে যে সেটা রিকভার করবে কি করবে না। এখনও অনেক কিছু ন্যারেশন চলছে যে এটা গোল্ড এখন কারেন্সি হয়ে গেছে, বা এটা হতে পারে সিলভারের ক্ষেত্রে সেটা এখন শর্টেজ রয়েছে, বাড়তে পারে, এই করতে পারে, অনেক রকম ন্যারেশন চলছে। আজকের দিনে দেখুন সিলভার 15% বা 14% মতো বেড়েছে। হ্যাঁ, তো যার ফলে এখন আবার মনে হতে পারে যে তাহলে এখন কি বিনিয়োগ করা যেতে পারে? এখন যদি আমার কাছে কিছু ক্যাপিটাল থাকে, আবার যদি লাগিয়ে দিই, তাহলে টুক করে একটা প্রফিট হয়ে যাবে সেখান থেকে। আমার যাটুকু লস সেটা খুব তাড়াতাড়ি আমি কভার আপ করতে পারবো। অনেকে এটা এরকমভাবে মনে করতে পারে। তো এখন খুব কনফিউশনের মধ্যে রয়েছে যে কি করা যায়। তো দেখুন আপনাকে আমি একটা থিওরি দেখাই এখানে। এটা আমি সিলভারের চার্ট খুলেছি। সিলভারের চার্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা অল টাইম হাই থেকে যদি আমি বলি, তাহলে প্রায় এটা 40% কারেকশান করেছিল, যেটা এখন এই মুহূর্তে 28% রয়েছে, ঠিক আছে? আজকের দিনে এটা রিকভারি করেছে, 9.43% মতো রিকভারি করেছে। এটা আমি দেখাচ্ছি ইন্টারন্যাশনাল যেটা সিলভার সেটা ট্রেড করছে। ইটিএফের ক্ষেত্রে আরও বেশি এখানে বাড়বে, আবার যদি পড়েও যায় তাহলে বেশি পড়ে, কেননা প্রিমিয়ামের ওখানে একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তো এখানে যদি আমি আপনাকে বলি যে দেখুন এই যে বড় ফল যেটা একদিনে 26% করেছিল, যখনই সিলভারে বলুন বা গোল্ডে বলুন এই ধরনের বড় ধরনের ওয়ান ডে বেসিসে এত বড় ফল, সেটা কিন্তু খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে রয়েছে। যখন এমন সিচুয়েশান হয় যখন এটা রিকভার করার মতো না, তখন কিন্তু এত বড় সেল অফ হয়। সেটা সাধারণ কেউ সেল অফ করে না, সেটা অনেক রকম তার মধ্যে প্লে আউট আর কি হয়, অনেক কিছু প্লে আউট হয়। তো যার ফলে এই যে এই সেল অফ হওয়ার পর আপনাকে আরও একবার দেখাবে যেখান থেকে রিকভার করছে, ঠিক আছে? রিকভার করে এর 50%-এর ওপরেও রিকভার করবে, সেখান থেকে আবার ফাট করে পড়তে পারে। কেন? তার কারণ যখন আপনাকে দেখাবে যে সেল অফ তো হয়েছিল কিন্তু আবার রিকভার করছে, অনেকের মধ্যে আবার সেই ফোমোটা আসবে, বাড়ছে এখান থেকে আরও বাড়বে। আবারও আপনি ক্যাপিটাল এখানে ইনফিউজ করবেন, এখানেও যখন চলে আসবে তখন এবার তো বাড়বেই, বা হয়তো এতদূর অবধি চলে আসতে পারে যে সেখান থেকে আবার পড়তে পারে। তো বেসিক্যালি এর আগেও এই একই ঘটনা ঘটেছে, এটা আমি হিস্ট্রি আপনাকে বলছি, আমি আপনাকে প্রিডিকশান করছি না, আমি জ্যোতিষী না যে আমি এটাই হবে এরকমই হবে আপনাকে বলছে বা এটা প্রিডিক্ট করছে। এটা পুরো এমন একটা জায়গায় রয়েছে যেটা কেউ কিচ্ছু বলতে পারে না, কেউ জানে না যে এখান থেকে বাড়বে নাকি এখান থেকে আবার পড়ে যাবে। বাট যদি আমরা হিস্ট্রি দেখি, এখানে আপনাকে জাস্ট আমি হিস্ট্রিটা দেখাই, এটা যদি আমি উইকলি চার্ট করে নিই, তাহলে এখানে দেখুন 2011 সালে কী হয়েছিল। 2011 চার্ট আমি খুলে রেখেছি এখানে। 2011 সালে
একটা সপ্তাহে এখান থেকে যদি আমি দেখি তাহলে প্রায় এখানে 30% মতো নিচে পড়েছিল এবং সেখান থেকে আবার সুন্দরভাবে একটু বাড়লো, আবার পড়লো, আবার বাড়লো। তো এখান থেকে যদি আমি দেখি মে থেকে প্রায় এটা অগস্ট অবধি চলে গেছিলো। এটা যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ বলি তাহলে অল টাইম হাই থেকে কত দূর অবধি প্রায় 15% নিচে পড়েছিল, তারপর আবার সেল অফ, এখান থেকে বিরাট বড় সেল অফ, সেইটা কিন্তু আর রিকভার করেনি। এখান থেকে সেল অফ আসলো, আবার বাড়লো, সেল অফ আসলো, আবার বাড়লো, সেল অফ আসলো, এরমভাবে কন্টিনিউ এটা নিচেই পড়ে গেছিলো এবং কোথায় তলিয়ে গিয়েছে দেখুন। এই ঘটনাটাই ঘটবে, কখনো মার্কেট এইভাবে যায় না, একটু বাড়ে আবার একটু কমে, আবার বাড়ে আবার একটু কমে, আবার একটু বাড়ে, এরকমভাবে যায়। ঠিক যখন ফল হয় না তখন ঠিক সেরকমভাবে ফল হয়, কখনো এরকমভাবে ফল হয় না। ফল হবে, আবার একটু বাড়বে, আবার একটু পড়বে, আবার একটু বাড়বে, আবার একটু পড়বে, ঠিক যেরকম দেখুন এখান থেকে ফল হলো, আবার একটু বাড়লো, ফল হলো, আবার একটু বাড়লো, ফল হলো, বাড়লো, ফল হলো, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন যেটা রিট্রেসমেন্ট সেটা মোটামুটি 50%-এর একটু ওপরে। প্রত্যেকটা যে বড় রেড ক্যান্ডেল থাকে, রেড ক্যান্ডেলের 50%-এর একটু ওপরে। তো যে কারণে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট সব সময় একটা অপরচুনিটি দেয়, সেকেন্ড অপরচুনিটি যায়, যেটা একটা ওয়ারেন বাফেট একটা সুন্দর স্ট্র্যাটেজি রয়েছে, সেটা হলো সিগারেট বাট স্ট্র্যাটেজি। সিগারেট যারা খান তারা বুঝবেন যে লাস্ট পাফ নেওয়ার পর সেটাকে ফেলে দেওয়া। তো এই লাস্ট পাফ এটাই রয়েছে, কিন্তু এরপরে যদি আপনি ফেসে যান বা আপনি যদি আরও ফোমোতে আসে বা আরও লোভ হয় তাহলে কিন্তু খুব মুশকিল। তো দেখুন এটা বলা যায় না কিছু, এটা হিস্ট্রির যেটা আপনাকে বললাম, যখন এরকম ধরনের বড় কারেকশন দেখা দিয়েছে এর আগে, তার আগে বিরাট বেড়েছে, যখনই এরকম ধরনের ফলের সিচুয়েশন এসছে যা রিকভার করবে না, পড়তে শুরু করবে এবারে বা ঝিমিয়ে যাবে অনেক বছর ধরে, তখন কিন্তু এই সিচুয়েশন দেখা গেছে, বিরাট বড় ফল, তারপরে আবার ধীরে 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 3 মাস 4 মাস নিয়ে রিকভারি, সেখান থেকে আবার বড় ফল, আবার ধীরে ধীরে রিকভারি, সেখান থেকে আবার বড় ফল, এরকমভাবে দেখা গেছে। এখন এই ক্ষেত্রে যে সেম প্যাটার্ন ইউজ হবে কি হবে না সেটা তো কেউ বলতে পারে না। লাক ভালো থাকলে হবে, লাক ভালো না থাকলে হবে না। এখন পুরোটা লাকের ওপর আর কি ছেড়ে দেওয়া হয়েছে, এখানে কোনো থিওরি নেই আর কি। অনেকেই অনেক রকম কথা বলবে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি ভাবুন এখানে কোনো সেরকম কিচ্ছু প্লে আউট করছে না। শুধু গোল্ডের ক্ষেত্রে আমার একটু অ্যাপ্রোচটা আলাদা রয়েছে, আপনি লাস্ট ভিডিওটা দেখতে পারেন, সেখানে গোল্ড নিয়ে আমার কি অ্যাপ্রোচ রয়েছে, আমি কীরকম ভাবছি যে কেন সেখানে শর্ট টার্ম বেসিসে রিকভারি আসতে পারে, সেই বিষয়টা সেখানে আমি আলোচনা করেছি, উইথ ডেটা আপনাকে দেখিয়েছি, সেটা দেখতে পারেন। সিলভারের ব্যাপারটা আলাদা, গোল্ডের ব্যাপারটা একটু আলাদা। সিলভারের ক্ষেত্রে 1979-এর যে চার্টটা আমি খুলে রেখেছি, এক্ষেত্রেও দেখুন যেখানে বিরাট বড় একটা র্যালি দিয়েছিল সিলভার, সেক্ষেত্রেও দেখুন একটা সপ্তাহে, এটা যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ বলি তাহলে এখান থেকে প্রায় 29% ক্র্যাশ করে গেছিলো একটা সপ্তাহের মধ্যে, কিন্তু তারপরে 2 সপ্তাহের মধ্যে একটু রিকভারি দেখায়, এত দূর অবধি রিকভারি আসে সেখান থেকে আবার সেল অফ এরমভাবে দেখা যায় আর কি। এটা যদিও 50% অবধি যায়নি, কিন্তু একবার সুযোগ দিয়েছিল যে যারা এখন অবধি ফেসে গেছেন বলে মনে করছেন তাদের একবার এক্সিট নেওয়ার, আর এইভাবে মার্কেট আর কি চলে। তো এখন বিষয়টা খুব ক্লিয়ার যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাকে শুধু ডেটা আপনার সামনে রাখতে পারি, কি ঘটনা ঘটেছে হিস্ট্রি সেটা আপনাকে দেখাতে পারি ভিডিওর মাধ্যমে, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তো আমি অন্তত এটাই বলবো যে ফোমোতে না যাওয়া সেটাই সবথেকে বেটার হবে, কেননা ভ্যালুয়েশন জাস্টিফাই করছে না এটা। অনেকে অনেক রকম থিওরি বলবে, অনেক রকম ন্যারেশন চলবে, কিন্তু আলটিমেটলি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মার্কেটে বেটার অপরচুনিটি রয়েছে। দেখুন এখান থেকে এটা রিকভার করে যেতে পারে, কিন্তু আবারও সেই একই গল্প, ফেসে যেতে পারে, আপনি যে কোনো সময় ফেসে যেতে পারেন, অনেকটা সময় ধরে 5 বছর 10 বছর অবধি ফেসে থাকতে পারেন। এতটা বড় যে র্যালি দিল তারপরে পুরো সাইডওয়েজ হয়ে যেতে পারে, আপনি না ওখান থেকে বেরোতে পারবেন, সেই টাকাটা ফেসেই থাকলো আর কি। এই ঘটনাটা ঘটতে পারে আপনার সাথে। কিন্তু আমি যেখানে জানি যে মার্কেট এখন খুব ভালো সিচুয়েশানে রয়েছে, আনসার্টেনটিসগুলো সব শর্ট আউট হচ্ছে, মার্কেট এত সময় ধরে কনসলিডেটেড, অলরেডি পিরিয়ড ওভার, এবারে মার্কেটের খারাপ আর কিছু বিশেষ সেরকম নেই, যদি যা হবে সেটা ভালোর দিকে হবে, তাহলে আমি কেন সেখানে ফেসে রাখবো আমার নিজের ক্যাপিটালকে, তাই তো ফাঁসিয়ে কেন রাখবো আমি? আপনি লজিক্যালি চিন্তা করুন না। তো এটা আমার নিজের টেক, আমি এখন নিজে শেয়ার বাজারে বিনিয়োগ করছি। আপনার কি মতামত এই বিষয়টা নেই সেটা আপনি ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি গোল্ড রেটটা একবার দেখিনি, গোল্ড রেটটা অনেক বেটার সিচুয়েশনে রয়েছে। গোল্ডের আমি এখানে চার্ট খুলে নিয়েছি, এখানে দেখুন 50 MA সাপোর্ট নিয়ে 50 MA সাপোর্ট একটু রিকভারি দেখাচ্ছে। তো গোল্ড সিলভারের তুলনায় একটু বেটার পজিশনে রয়েছে, এবং কেনই বা থাকবে না, যত সেন্ট্রাল ব্যাংক রয়েছে সব গোল্ড অ্যাকুমুলেট করেছে, এবং এটা গোল্ড একটা কারেন্সির মতো করে তারা ট্রিট করছে এখন। তো দেখা যাক যে এটা কতদূর যায় আর কি, কিন্তু গোল্ডের যে সিচুয়েশন সেটা সিলভারের থেকে অনেক বেটার পজিশনে রয়েছে।
রয়েছে। তো এটাই আমার বলার এখানে, যে যদি আপনার হেজ করার জন্য যদি আপনি দেখেন, তাহলে গোল্ড সব সময়ের জন্য ভালো। শুধু আজকে এই সিচুয়েশনের জন্য না, সব সময়ের জন্য হেজিংয়ের জন্য পোর্টফোলিওর একটা পার্সেন্টেজ আপনি গোল্ডে বিনিয়োগ সব সময়ের জন্য করতে পারেন, বা এসআইপি কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, তো আশা করছি আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে। কোথায় কি করবেন, কোথায় কি অপরচুনিটি রয়েছে, সমস্ত কিছু এক্সপ্লেন করলাম। যারা ফেসে গেছেন তারা এখন কি রকমভাবে সিদ্ধান্ত নিতে পারেন সেটাও আমি আলোচনা করলাম আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে আজকের আলোচনা এবং এই ধরনের আলোচনা যদি সামনের দিন আপনি পেতে চান, তাহলে অবশ্যই মাই বিনিয়োগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা যেটা রয়েছে সেটাতে অল ক্লিক করবেন। কেননা যখনই আমি এই ধরনের অ্যানালাইসিস ভিডিও আমি আসবো নিয়ে, সব থেকে প্রথমে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান যে এই যে বাজেটটা গেল, এখানে কোন কোন সেক্টরে অপরচুনিটি এখনও রয়েছে, কোন কোন সেক্টরে আমরা ফোকাস করতে পারি, মার্কেট এখন রিকভারির দিকে রয়েছে, তো কোথায় অপরচুনিটি রয়েছে সেই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও চান, তাহলে আপনি ভিডিওর কমেন্টে চটজলদি লিখুন বাজেট 2026। আমি সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সেই নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সামনে রাখবো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।